দ্যাটস লাইক এ কিং। এই তো হবে রাজার একটা ভাবসাব, সময় বোঝে, পাবলিকের পালস বোঝে। হলিউড বা বলিউডের সিনেমায় আপনি হয়তো এমন দৃশ্য দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে যে দৃশ্য দেখাতে যাচ্ছি তা কোনো সিনেমার দৃশ্য না দর্শক। এটা এই প্রথমবারের মতন একটা বড় ঘটনা ঘটাইলো আজকে, আর পাশাপাশি এখন নিজেদের অ্যাকশন দেখাইলো। আমরা অপেক্ষায় আছি আর কি কি দৃশ্য আমরা দেখতে যাচ্ছি। খুব খুশি লাগতেছে। এরা না একটার পর একটা ছক্কা মারতেছে। ওই যে ক্রিকেট খেলায় দেখেন না, ব্যাটসম্যান নাই ওই ছক্কা মারে, এক ছক্কা মারে বল ওই পারে নিয়ে জায়গা, এরকম করতেছে। এরকম ছক্কা মারার প্লেয়ার কি বিএনপিতে নাই? বিএনপির হতাশার মধ্যেই বিজয় উদযাপন করছেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিকে অভিনন্দন। এর মানে প্রথম কথা হচ্ছে যে সফলতা দাবি করছেন, দ্বিতীয় হচ্ছে সেই সফলতা উদযাপন করছেন, উদযাপনের অংশ হিসেবে অভিনন্দন জানাচ্ছে। দলিলের সিগনেচার হয়ে গেছে, ওই দলিলের সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে, অটোমেটিক এই পাওয়ারটা চলে আসছে। আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য ডক্টর ইউনূস স্যারকে টোকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, তো 100 বার যে উনাকে টোকা দিয়া হজম করতে পারুম না, পারবে না, কেউ পারবে না। একটা বড় খবর আছে, তার একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং নিশ্চয়ই প্রতিক্রিয়াও থাকবে। সেটা হচ্ছে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। এটা কিন্তু খুব বড় ঘটনা। বাংলাদেশে যত ভাগ জন্ম নিয়েছে এর বেশিরভাগ ভাগই জন্ম নিয়েছে কুমিল্লা থেকে। কুমিল্লার ভাগ হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে যে প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদ নিতে হয় তাহলে হাঁটু পানিতে ডুইবা মরা তার চাইতে ভালো। প্রেসিডেন্ট চুপ্পুর মতন এক গাদ্দারকে বঙ্গভবনে বসাই রেখে তার কাছ থেকে জুলাই সনদ নিবে জুলাই যোদ্ধারা, জুলাই ফ্রিডম ফাইটাররা, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলা একটা ঐতিহাসিক ডায়লগ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। মানে একজন বাচ্চা, তার কোনো মামাই নাই, এখন সে মামাই ডাকতে পারতেছে না, তো তার চেয়ে বেটার হয় যে একটা মামা আছে, হয়তো চোখে দেখে না, একটা মামা আছে হয়তো কথা বলতে পারে না, মিনিমাম লেভেলে মামা তো আছে। মামু মামু ভাগ্নি বা মামু ভাগিনার যে স্বাদটা সেটা থাকে, সেজন্য বলা হয়ে থাকে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমরা কেন আজকে ভিডিওতে এই কথা বললাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো? দেখেন, আমি আমার জিনিস নিয়ে সবসময় প্রশংসা করি, থাকে না যে গোয়াইলার দুধ গোয়াইলার কাছে ভালোই হয়। আমার যা আছে আমি তাই নিয়ে প্রশংসা করবো। সামরিক শক্তির দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশ অনেক অনেক পিছনে থাকা একটা দেশ। এরপরে ধরেন সামরিক ইকুইপমেন্ট উৎপন্ন করা, লাইক বন্দুক অথবা রাইফেল, আরো যে ক্ষেপণাস্ত্রটা আমরা সাথে বাদে দিলাম, মিনিমাম লেভেলে আমরা যে প্রযুক্তিগত ইস্যুগুলো আছে বা আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধের জন্য সর্বপ্রথম যে জিনিসটি ইউজ করা হয় হচ্ছে ড্রোন। তো বাংলাদেশ আসলে আমরা কোনো দিকেই কিন্তু এতদিন কোনো দিকে যাইতে পারিনি, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেষ মুহূর্তে এসে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলোর প্রশংসা আপনাকে করতে হবে বাংলাদেশকে টার্গেট রেখে। এখানে কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখলে হবে না, কিছু আছে জাতির স্বার্থে। তিনি এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন বা যে কাজটা হতে যাচ্ছে এটা জাতির স্বার্থে, কারণ এটা সুবিধা সরকারের যারাই থাকুক তারাই পাবেন ক্রেডিট, প্লাস বাংলাদেশের জনগণ হিসাবে আমরা মনে করি আমাদের এটা দরকার। আর এটা বাংলাদেশে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে, এমনকি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। জিনিসটার নাম কি? ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আপনার ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে। কোথায় হচ্ছে? বাংলাদেশে। তো এটাতে হলে বেশ কয়েকটা জিনিস পজিটিভ কি, বিদেশিদের তত্ত্বাবধানে হয়তো হবে, চীনের তত্ত্বাবধানে হবে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখানে কাজ করবে, তারা প্রযুক্তিটা শিখবে, দেখবে, জানবে, এমনকি এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্যের নতুন একটা দ্বার উন্মোচন হবে। পাশাপাশি পাওয়ার হিসাবে আমরা যেই ড্রোনই হোক ভাই সুপার পাওয়ার হয়ে যাবো, ওয়ান কাইন্ড অফ আমাদের কাছে আসছে, আমরা বানাচ্ছি। থাকে না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দেখেন ইউক্রেন হাওলাত করে যুদ্ধ করতেছে, রাশিয়ার নিজস্ব সামরিক কারখানা আছে, তারা সেখানে দিনরাত লেবার খাটাচ্ছে, কারখানা বড় করা হয়েছে যেন যুদ্ধে যতটুকু তাদের মাল মেটেরিয়ালস প্রয়োজন সেটার জন্য যোগানের চাহিদাটা ঠিক থাকে। কিন্তু ইউক্রেনের সমস্যা কি? সে অন্য দেশ থেকে হাওলাত করে আনে, শিপমেন্টের সমস্যা, রাশিয়া থেকে এটা কিভাবে আনবে, রাশিয়া কোথায় আক্রমণ করে, এগুলোর কারণে কিন্তু সমস্যা। তার মানে নিজ দেশে একটা কোম্পানি তৈরি হওয়া খুবই জরুরি। দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইল ফলক হবে আমরা আশা করছি, এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ডক্টর ইউনূস সরকার থাকতেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে। চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন। গণমাধ্যম কর্তৃক দেখা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে এই তথ্যের কথা আমাদের সামনে আসলো। এমনকি এখানে আরো একটা জিনিস সামনে আসছে যে আমাদের বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে এবং দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে আরো উন্নতি হবে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করছি যে এটা বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক একটা পদক্ষেপ। শুধু একটা না, তুরস্কের সাথে আমরা শুনলাম যে সেখানে কোনো একটা প্ল্যান স্থাপনের কাজ চলছে বা আলোচনা চলছে, হওয়া দরকার যত দ্রুত সম্ভব। ওই যে ওইদিন আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা আছেন তিনি সেনাবাহিনীর কোনো একটা প্রোগ্রামে গেছেন, তো আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে কোনো একজন ফার্নিচার গুলো দেখাচ্ছিল যে এগুলো আমাদের সেনাবাহিনী তৈরি করছে। তখন তিনি একটা কথা বলছেন, এগুলো বাদ দিয়ে বন্দুক তৈরি করেন, বন্দুক রাইফেল তৈরি করেন, এলএমজি তৈরি করেন, যেগুলা
সামরিক শক্তিকে বাড়াবে। আমার মনে হয় যে এই কাজগুলোতে সেনাবাহিনীর নিজস্ব একটা সামরিক কারখানা থাকা উচিত, যেখান থেকে এই যুদ্ধের সরঞ্জাম তৈরি হবে, বাংলাদেশ আরো সুপার পাওয়ার হবে। তিন প্রধান কেন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করলো? ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইউনূস স্যার ডাকলো? আসল সত্য হলো দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল, যার জন্য ওনারা বসছে। এখন সময়টা কেমন? আগের সময়টা কিন্তু এখন নাই, এখন একটা নতুন সময় আসছে। কারণ সিগনেচার হয়ে গেছে, তো দলিলের সিগনেচার হয়ে গেছে। ওই দলিলের সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে, অটোমেটিক এই পাওয়ারটা চলে আসছে। আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে, অথবা ওনারাই আইসা কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি এখন আমাদেরকে বলেন, অথবা ডক্টর ইউনূস স্যার বলছে এখন আমাদেরকে এই কাজগুলো করতে হবে। দেখেন সবাই মতামত আমার সামনে, এই যে দলিল পত্র, এখন আমি এই কাজগুলো করতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? এরকম কিছু কি বলছে? আমার মনে হয় না এখন মতামত চাওয়ার সময়, এখন মতামত দেওয়ার সময়। হয়তো উনি এইটাই বলছে যে আমি সব কিছুর পরে এই 15 মাসে এই সিদ্ধান্তে আসি, আমি এই কাজটা করতে চাই, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন কি না? এরকম না, আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, এই কথাটাই বলছে। এই কথা বলারই মানুষ ডক্টর ইউনূস স্যার, বুঝেন না কেন? আরে ডক্টর ইউনূস স্যার আছে বলেই তো এখনো আমরা আছি, তাই না? একবার চিন্তা করেন তো, আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল 5ই আগস্টে, উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হইতে চাইছিল। আচ্ছা সত্যি সত্যি যদি উনি উপদেষ্টা হয়ে যেত তাহলে কি হইতো? হায় আল্লাহ, একবার চিন্তা করেন, এতদিনে একটা ফুটবল খেলা হইতো, আর ওই ফুটবলটা হইতো আসিফ নজরুল সাহেব, আর খেলতো কারা? আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি, এরা সবাই মিলা উনাকে মাঠে নিয়ে খেলতো। হ্যাঁ ভাই, এই একবার গোল দিত, ওই একবার গোল দিত, উনি পাগল হয়ে যাইতো। আর রেফারি থাকতো কে? ভারত, হ্যাঁ মোদিজি রেফারি থাকতো, বাসি ফুল দিত, আর লাল কার্ড দেখাইতো আর হলুদ কার্ড দেখাইতো। আসিফ নজরুল সাহেব যদি উপদেষ্টা হইতো এতদিনে সব কিছু হাতছাড়া হয়ে যাইতো। এই জুলাই অভ্যুত্থান একেবারে ভাই জায়গা মতো দিয়া দিত, কেউ ঠেকায় রাখতে পারতো না। কেউ সাহস পায় নাই কেন জানেন? ডক্টর ইউনূস স্যারের জন্য। দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখানেই থাকুক না কেন, যত রকম কুমতলব থাকুক না কেন, ডক্টর ইউনূস স্যারকে টোকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, তো 100 বার যে উনাকে টোকা দিয়া হজম করতে পারুম না, পারবে না, কেউ পারবে না বইলাই উনি টিকা আছেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হায় আল্লাহ, আসিফ নজরুল স্যারের হাতে পড়লে আমরা কিন্তু গেছিলাম, হায় আমি তো থাকতাম এতদিন আয়না ঘরে। আর এই যে যারা জুলাই অভ্যুত্থানে আর এই যে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এতদিনে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার আরম্ভ হয়ে যেত, 2-1টা ফাঁসি হয়ে যেত। সবচেয়ে আগে ফাঁসি তো ঝুলতো কে জানেন? হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হায় এ তো ভাই পুরাই ডেঞ্জারাস। কি বলে চিন্তা করেন, অনেকের চোখে বেয়াদব, কিন্তু এরকম বেয়াদব দরকার আছে ভাই, দরকার আছে। আজকে তাকে জিজ্ঞাসা করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন জোট বানাইতে? হ্যাঁ না কিছুই বলে না, বলে কি বিএনপি আগে চাঁদাবাজি ছাইরা ভালো হয়ে আসুক, তারপর আমরা চিন্তা ভাবনা করুন। চিন্তা করছেন কথাবার্তা? এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না, রাগ করবে না? ভীষণ রাগ হবে তো, কারণ ওনারা অনেক বড় দল, তো পাত্তাই দিতে চায় না। কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি। ভাই জোট করার আগে পিঠের মধ্যে ছালা বাইন্ধা নিয়েন, পিঠের মধ্যে ছালা বাইন্ধা নিয়েন। আমি বিএনপির কর্মীদেরকে থ্যাঙ্ক জানাইতে চাই একটি ব্যাপারে, এই যে যারা জোট করতে যাচ্ছে না ওদেরকে ধরে না ইচ্ছা মতো পিটানি দিতেছে, ওদের হাতের লাঠিটা জায়গা মতো পড়তেছে। এই যে কয়েকদিন আগে দেখলেন না, 2 দিন আগে আন্দালিক পার্থ, এক দলের এক নেতা, প্রভাবশালী নেতা, সবাই চিনে, কিন্তু কে ওনার সেক্রেটারি, কে কোষাধ্যক্ষ ওই দলে, আর কে আছে কেউ জানে না। এমনকি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি, বলতে পারবেন না। ওনার দলের নাম মনে হয় বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, এইটাই মনে হয় ওনার দলের নাম। যাই হোক, উনি বোধ আমার মনে হয় বিএনপিতে ঢুকতে চাইতেছিল, মানে জোট বাঁধছে, জোট। আর বিএনপির পোলাপান ওনার এলাকার মধ্যেই ফালাইয়া ওনার দলের মানুষকে ভাই ইচ্ছা মতো পেদাইছে। কেন পেদাইছে? আরে ভাই 16-17 বছর আমরা জেল খাটলাম, দৌড়ানি খাইলাম, আওয়ামী লীগ আমাদেরকে ঘরে ঘুমাইতে দিত না, আমরা ধান খেতে ঘুমাইতাম, বাসায় থাকতে পারতাম না, মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না, বোনের বিয়ে যেতে পারতাম না। আমাদের নেতা আছে, আমরা আছি, তুমি উইরা আইসা জুইরা বসবা, জোট বাঁধবা, এই জন্য পেদানি দিছে। কয়েকদিন আগে দেখেন নাই ওই যে ভিপি নূরকে, উনিও কিন্তু ওই বিএনপিতে গেছিল, ওনার এলাকা থেকে যখন আসতেছিল এমন পেদানি দিছে, আর্মি আইসা চারিদিক দিয়ে ঘেরাও করে রাখছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকা ছিল, বাইর হইতে পারে নাই। পরে আর্মির সহযোগিতায় বাইর হইছে। আরেকজনকে ঝাড়ু পেদানি দিছে, না ওনার সঙ্গে সঙ্গে পেদানি দেয় নাই, ঝাড়ু মিছিল করছে। জুনাইদ সাকি ওই ঝাড়ু মিছিলের কারণ উনি নাকি ইসলাম বিদ্বেষী, এই জন্য ওই ঝাড়ু মিছিল। কিন্তু দেখেন ওনারা জোট বাঁধতে চায় কার সাথে? বিএনপির সাথে জোট বাঁধলে বিএনপির কর্মীরা ছাইরা দিবে না, ছাইরা দেওয়া উচিত না ভাই। আমি আপনাদের সঙ্গে আছি, কারণ আপনারা কষ্ট করছেন, আপনারা জুলুম সহ্য করছেন, অন্যজন এসে মজা মারবে, ভাই মজা মেরা চলে যাইবো, এটা তো হয় না। এখন দেখার অপেক্ষা এই এনসিপি যদি যায় কি হবে। ভাই যাওয়ার আগে পিঠের ছালা বাইন্ধা যায় না, পিঠের ছালা বাইন্ধা যায়, লাঠির বাড়ি একটা তো মাটিতে পড়বে না, ওই পিঠের মধ্যে পড়বে, ওই পিঠের মধ্যে পড়বে, সাবধান। কিন্তু আসলে কি যাবে? না, যাবে না, যাইতে পারে না। ওনারা এককভাবেই নির্বাচন করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।